ओम शांति। আজকের আফ্রিকাবাণী 28/7/1971। আকারে নিরাকারকে দেখার অভ্যাস। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমাদেরকে ডেইলি ডায়েরি বানাতে হবে। ডেইলি ডায়েরি বানিয়ে বুদ্ধির একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যাতে বুদ্ধি সারাদিন ব্যস্ত থাকে। কেননা প্রোগ্রাম দিয়েই প্রোগ্রেস হতে পারে। দ্বিতীয় বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন একটা হয় ঢিলা ঢালা বিচার। হ্যাঁ, আমাদের মনে যে ঢিলে ঢালা বিচার আসে, সংকল্পগুলো আসে, ওটা যদি আসে তখন অনেক সময় না করার, সেই কাজটা না করার মনোভাবও থাকবে, তখন বাহানা আসবে আর সেটা অসম্পূর্ণ থেকে যায়। সেজন্য তার জায়গায় বাবা বলছিলেন যদি আমরা প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা করলে সময় না থাকলেও আমরা ঠিক সময় বের করে নেব আর আমরা বাহানাও করব না, মানে কোনো অজুহাত দেখাবো না। সেজন্য বাবা বলছে বিভিন্ন জায়গায় প্রতিজ্ঞা করো যেন কাজটা হয়ে যাক, না হলে এই যে ভিন্ন ভিন্ন সমস্যা আসে, পুরুষার্থহীন হওয়ার ব্যর্থ সংকল্প আসে, তারপরে আলস্য আমাদের মধ্যে থাকে, যার জন্য আমাদের উইল পাওয়ারটা অনেক সময় কম হয়ে যায় আর আমরা বিজয়ী হই না। সেই জন্য প্রতিজ্ঞা করো। আর তারপরে বাবা বলছিলেন এখন আমাদের বিস্মৃতি আর স্মৃতি। তো রুহকে স্মৃতি রাখো, হ্যাঁ আমি আত্মা, সেটা স্মৃতি রাখো। আর বিস্মৃতি হলো রূপের, মানে যা এই চোখ দিয়ে দেখছি, দেহের সম্বন্ধ সম্পর্ক পদার্থ সব, তো সব রকম রূপের বিস্মৃতি হোক আর রূহের স্মৃতি হোক। এবার বাবা আগে আমাদেরকে বোঝাচ্ছেন মধুবন নিবাসী অর্থাৎ मधुरता और बेहद के बैरागी। तो बाबा मधुबনের মানে বোঝাচ্ছেন মধু প্লাস বন। মধু মানে মধুরতা, আমার আচার আচরণ বাণী সব কিছুতে মিষ্টি থাকবে, মিষ্টি, অন্যের জন্য সম্মান স্নেহ আশীর্বাদ। আর বন মানে যেখানে বৈরাগ্য, তার মানে আমাদের হচ্ছে বেহাদের বৈরাগ্য। তো মধুবন নিবাসী মানে যার মধ্যে মধুরতাও থাকবে আর সাথে সাথে বেহাদের বৈরাগ্যও থাকবে। जो बेहद के वैरागी होंगे वो रूह को ही देखेंगे। বলছে যারা বেহাদের বৈরাগী হবে তারা কীরকম হবে, তাদের দৃষ্টি তারা সব সময় আত্মাকেই দেখবে। तो चलन में मधुरता और मनसा में बेहद की वैराग्य वृत्ति हो। তা আমাদেরও এরকম এখন অবস্থা তৈরি করতে হবে, আমাদের চলনের মধ্যে মধুরতা থাকতে হবে আর আমাদের মনসাতে মনের মধ্যে বেহাদের বৈরাগ্য বৃত্তি থাকতে হবে। दोनों स्मृति रहे तो पास विथ ऑनर्स नहीं होंगे। বাবা জিজ্ঞেস করছে যদি এই দুটোই গুণ আমাদের মধ্যে চলে আসে, আমি সবসময় এরই স্মৃতিতে যদি থাকি, তাহলে কি মনে হচ্ছে তোমরা পাস উইথ অনার কি হবে না? ये दोनों क्वालिफिकेशन अपने में धारण करके निकलना। এই দুটোই কোয়ালিফিকেশন আমাদের ধারণ করে তবে মধুবন ছাড়তে বলছেন বাবা। ये संगम युग का सुहाना समय जितना ज़्यादा हो उतना अच्छा है। হ্যাঁ, বাবা একটা খুব সুন্দর কথা বলছে, সঙ্গম যুগ সবার থেকে সুন্দর যুগ, ছোট যুগ কিন্তু সবচেয়ে অমূল্য যুগ। আর এটা যতক্ষণ আমি আত্মা এই সঙ্গম যুগের সময়টা পাচ্ছি আমার জীবনে,
ততটাই আমার জন্য ভালো। এই সময় সংসারে সঙ্গম যুগও চলছে, কলিযুগও চলছে। কিছু আত্মারা সঙ্গম যুগের অনুভব করছে, কিছু আত্মারা কলিযুগেই আছে। তা আমি যতদিন বেঁচে আছি, আমি আত্মা, আমার জীবনের সময়টা যদি সঙ্গম যুগের সময় হয় তাহলেই আমার জন্য ভালো। क्योंकि কেন? समझते हो सारे कल्प में ये बाप और बच्चों का मिलन फिर नहीं होगा। কেন? বাবা যে কারণ নিশ্চয় বুঝতে পারছো কি সমগ্র কল্পে এই বাবা আর বাচ্চাদের মিলন পুনরায় তো আর কখনো হবে না। না, সত্যযুগে তা দ্বাপর কলিযুগে কোথাও নেই বাবা আর সন্তানের মিলন। इसीलिए समझते हो ये संगम का समय लंबा हो जाए। সেই জন্য আমরা মানে এটা ভাবি কি সঙ্গমের সময়টা না আরও লম্বা থাক। মানে আমি আত্মা এই শরীরে থাকি, বাবা পড়াক, আমি পড়তে থাকি, বাবাকে স্মরণ করতে থাকি, এরকমই চলুক, মানে লম্বা হয়ে যাক সঙ্গমের সময়টা। না কি আপকি উইকনেসকে কারণ, এখানে আন্ডারলাইন করাচ্ছে বাবা, সঙ্গমের সময়টা লম্বা হোক, এটা ভালো, কিন্তু কেন লম্বা হবে? আমি যেন বাবার সাথে মিলনে থাকতে পারি, বাবা আর আমি সাথে থাকতে পারি, সেই জন্য সঙ্গমের সময়টা লম্বা হোক। না কি আমার মধ্যে এখনও এত দুর্বলতা রয়ে গেছে, এগুলো এখনও কাজ করতে হবে, থাক সঙ্গম যুগ আর একটু লম্বা হলে আমি একটু টাইম পাবো। এই জন্য সঙ্গম যুগকে লম্বা করার দরকার নেই। মানে মঙ্গল মিলনের জন্য লম্বা হোক, এটা ঠিক আছে। তো বাবা এটা আমাদের চেকিং পয়েন্ট দিচ্ছে, সঙ্গম যুগ আরেকটু লম্বা হলে ভালো, কিন্তু কারণটা কি? আমি পুরুষার্থ এখনও কমপ্লিট হয়নি, আমি সম্পূর্ণ হয়নি এখনও, সেই জন্য না, আমি আমার পুরুষার্থ কমপ্লিট করে রেখেছি, এবার রেডি। কথা বলে না হঠাৎ হবে, এবার রেডি থাকতে হবে, বহুত কাল, আচানক এবার রেডি, বহুত কাল। তো উইকনেসের জন্য নয়, আমি বাবার সাথে যেন মিলন করতে পারি, ওনাকে স্মরণ করতে পারি, ওনার থেকে পড়াশোনা করতে পারি, সেজন্য লম্বা হোক, এটা ঠিক আছে। सदैव यही लक्ष्य रखो कि एवर रेडी रहे। আত্মা তো যে কোনো সময় শরীর ছাড়তেই পারে, বয়সের কোনো ব্যাপার নেই। আমি অসুস্থ হব তবে যাব, বুড়ো হব তবেই যাব, দরকার নেই, যে কোনো সময় হবে। সেজন্য এভার রেডি থাকো, লক্ষ্য এভার রেডি থাকা। এভার রেডি মানে আমি আত্মা নিজের পুরুষার্থ কমপ্লিট করে বসে আছি, এবার মঙ্গল মিলন করতে করতে আরামসে চলে যাবো যখন যাওয়ার। এখন সঙ্গম যুগ লম্বা হোক, নো प्रॉब्लम। बाकी ये अतीन्द्रिय सुख का वर्षा निरंतर अनुभव करने के लिए रहे हुए हो, न कि अपनी कमजोरियों के लिए। তো মানে আমি এবার রেডি হয়ে বসে আছি, অতীন্দ্রিয় সুখের অনুভব করছি, তার বর্ষা পেয়েছি, নিরন্তর অনুভব করছি, সেই জন্য আমি আত্মা চাইছি সঙ্গম যুগটা একটু লম্বা হোক। আমার নিজের দুর্বলতার জন্য নয়, আমি সেগুলো মানে শেষ করে এবার রেডি হয়ে বসে আছি। आप लोगों के लिए ये पुरानी दुनिया जैसे विदेश है। মানে এই মুহূর্তে আমরা যে দুনিয়াতে আছি, পুরনো দুনিয়া, বা বলছে এটা আমাদের মনে হওয়া উচিত এটা একটা বিদেশ। মানে যেমন ফরেন থেকে যখন এখানে লোক আসে, ওরা সবসময় মনে রাখে ও এটা ইন্ডিয়া, এটা অন্য দেশ, আমাদের দেশের এই ভালো, আমাদের দেশে ওই ভালো, সব সময় ওই দেশ আর ওই দেশেরই নিয়ম তাদের মনে থাকে, সেরকমই তাদের আচরণ। আমাদেরও তাই ভাবছে, আমি আত্মা পরমধাম নিবাসী, ওখান থেকে এই সৃষ্টিতে এলাম, এই সৃষ্টি এখন আমার জন্য বিদেশ, আমি এখন বিদেশি। সেজন্য বা যারা ফরেনার তাদেরকে ডাবল বিদেশি বলে। আমরা বিদেশি যারা ভারতে, আর যারা ভারত থেকেও বাইরে তারা ডবল বিদেশি। তো বাবা আজকে আমাদেরকে বলছে আমরা বিদেশি। कई लोग विदेश की चीज़ को टच नहीं करते हैं, समझते हैं अपने देश की चीज़ का प्रयोग करें। অনেকে হয় মানে যারা পাক্কা স্বদেশী,
তারা নিজের দেশের জিনিস ছাড়া অন্য কোনো জিনিসকে টাচ করবে না। তোরা বিদেশের জিনিসকে টাচ করবে না, স্পর্শ করবে না, নিজের দেশের জিনিসই ব্যবহার করবে। तो इस पुरानी दुनिया अर्थात विदेशी चीज़ों को टच भी नहीं करना है। तो একইভাবে আমাদের জন্য এটা প্রযোজ্য। আমি আত্মা পরমধাম নিবাসী। তো আত্মা সেখানের গুণ, কর্তব্য, শক্তি সেগুলো মনে রেখে মানে ব্যবহারে আসবে। এই পুরনো দুনিয়ার এখানকার লোক ভিখারি, তমোপ্রধান, হ্যাঁ, অশান্ত, দুঃখী, সেই জিনিসগুলো ওরা দিতে চাইলেও আমি নেব না, কেন এগুলো বিদেশি বস্তু, রাবণের দেশ। সেই হিসেবে বাবা বলছে আমাদেরকে পুরনো দুনিয়ার বিদেশি বস্তুকে আমি আর টাচ করব না, আমি আমার দেশের জিনিস ব্যবহার করব। तो इस पुरानी दुनिया अर्थात विदेशी चीज़ों को टच भी नहीं करना है। स्वदेशी हो या विदेशी चीज़ों से आकर्षित होते हो। तो बाबा चेक करे देखो তোমরা স্বদেশী হয়েছো নাকি এখনো বিদেশি বস্তুর দিকে আমি আত্মা আকর্ষিত হই। सदैव समझते हो हम स्वदेशी है, ये विदेश की चीज़ टच भी नहीं करनी है। তো সবসময় অনুভব করতে হবে আমি আত্মা কিন্তু স্বদেশী, এই বিদেশি বস্তু আমি টাচ করব না। মানে এটা একটা প্রতিজ্ঞার মতো করে নিতে হবে, মানে রাবণের জিনিস, রাবণের দেশ, এখানে কোনো জিনিস আমার নয়। ऐसा अपने ऊंचे देश का आत्मा के रूप से परम धाम देश है और इस ईश्वरीय परिवार के हिसाब से मधुबन ही आपका देश है। दोनों देश का नशा रखो। তো বাবা এখন বলছেন আমাদেরকে স্বদেশী হতে হবে। স্বদেশী বলতে কি বোঝাচ্ছে? বাবা বলছে প্রথম আমি আত্মা, আত্মারূপে আমি আত্মা পরমধাম নিবাসী। তো পরমধাম আর সাকারে এখন এই মুহূর্তে আমি ঈশ্বরীয় পরিবারের, সেই হিসেবে আমি মধুবন নিবাসী। তো এই দুটোই জিনিস আমি ব্যবহার করব, পরমধামের আর মধুবন নিবাসী। তার মানে আমার মধ্যে মধুর তার বেহদ का वैराग्य থাকে, ঈশ্বরীয় পরিবারের সাথে থাকবো, শ্রীমতে চলব। এই দুটো ছাড়া বাকি সব विदेशी। हम स्वदेशी है, विदेश की चीज़ों को टच भी नहीं कर सकते हैं। तो এটা পাকা করতে হবে, আমি আত্মা স্বদেশী, বিদেশের বস্তুগুলোকে আমি টাচ করব না। अब पावरफुल रचयिता बनो। তো এটা একটা হোমওয়ার্ক, আমাদেরকে পাওয়ারফুল রচয়িতা হতে হবে। এই যে আমি স্বদেশী হলাম, বিদেশি বস্তু টাচ করব না, তাহলে আমার দৃষ্টি কীরকম হবে, আমার ভাবনা চিন্তা, আমি কি শুনবো কি শুনবো না, কি খাবো না, সব জায়গায় প্রশ্ন উঠবে। তো সেই জায়গায় রচয়িতা তো আমি, আত্মা তো মালিক, স্বরাজ্যাধিকারী রচয়িতা, কিন্তু পাওয়ারফুল হও, মানে যেটা করণীয় সেটাই যেন আমি করতে পারি। তো পাওয়ারফুল রচয়িতা আমাকে হতে হবে। रचयिता ही कमज़ोर होंगे तो रचना क्या रचेंगे। আমি আত্মায় যদি রচয়িতা দুর্বল হয়ে যাই, তাহলে আমার রচনা, মানে আমার সংকল্প, বাণী, কর্ম, আমার রচনাগুলো কীরকম হবে। অলঙ্কারী बनकर निकलना है। তো কীরকম হয়ে এখান থেকে যেও, মানে মধুবন থেকে ভট্টিতে এসছে সবাই, অলঙ্কারী হয়ে যেও। পাওয়ারফুল রচয়িতা হও, নিজেকে দিব্য গুণ দিয়ে সুন্দর করে সাজিয়ে নাও, অলঙ্কারী হয়ে এবার যাও। निरंतर एक रह स्थिति में स्थित हो, दिखाने का एग्जाम्पल बनना जो सभी को साक्षात्कार हो। আর আমাদের স্থিতি কেমন হতে হবে? নিরন্তর একরস। আর এই স্থিতিতে যদি আমি থাকতে পারি, বাবা বলছে তুমি এক্সাম্পল হয়ে উঠবে আর সকলকে সাক্ষাৎকার করাতে পারবে। द्वापर में तो भक्त लोग साक्षात्कार करेंगे, लेकिन यहाँ सारा दैवी परिवार आप साक्षात मूर्त से साक्षात्कार करें। तो बाबा বলছে আমাদেরকে নিরন্তর একরস স্থিতিতে স্থির থাকতে হবে, সবার সামনে এক্সাম্পল হতে হবে,
আর সকলকে সাক্ষাৎকার করাবো। সাক্ষাৎকার দুরকম হবে বাবা বলছে। দ্বাপর যুগ থেকে ভক্তরা সাক্ষাৎকার করছে, আর এই মুহূর্তে সঙ্গম যুগে আমাদের সাক্ষাৎকার হবে। কাদের সামনে? সমগ্র দৈবী পরিবারের সামনে আমি আত্মা সাক্ষাৎ মূরত হয়ে তাদেরকে সাক্ষাৎকার করাবো। মানে আমি আত্মা বাপ সমান হয়ে গেলাম সবার সম্মুখে, সবাই আমার কথা শুনবে, আমাকে ফলো করবে। হ্যাঁ, তাদেরকে আমিও বাপ সমান বানাবার সেবা করব। তো এটা হলো সাক্ষাৎ মূরত। তো এটা আমাদের এখন হতে হবে সঙ্গম যুগে। তো জমা করনা है ना, অন্যের সামনে আমি সাক্ষাৎ মূরত হয়ে সাক্ষাৎকার করালে আমারও জমা হবে, ওদেরও জমা হবে। कमाया और खाया ये तो 63 जन्मों से करते आए हो। হ্যাঁ, মানে বাবা যা যা দিচ্ছে আমি নিজের জন্য ইউজ করছি, ওটাকে আর কাউকে দিচ্ছি না, সেবা ইউজ করছি না। তাহলে আমি রোজগার করলাম আর খেয়ে নিলাম। বলছে এরকম তো তোমরা 63 জন্ম করেই এসছো। अब जमा करने का समय है, गंवाने का नहीं है। আচ্ছা, তো এখন সঙ্গম যুগ হচ্ছে জমা করার। তাহলে এবার সাক্ষাৎ মূরত হয়ে জমা করো, আর वेस्ट করার সময় নয়। जो कर्म संकल्प करो अपने में लाइट होने से वो कर्म यथार्थ होगा। আমরা যখনই কোনো কর্ম বা সংকল্প করছি বা বলছে একটু লাইট থাকতে হবে, মানে সবসময় হালকা থাকতে হবে, তাহলে আমি যখন কর্মে আসছি সে কর্মটা যথার্থ হবে। মানে ড্রামাতে তো বিভিন্ন রকম পরিস্থিতি আসবে, আমি একটা জিনিস করতে চাইছি, দেখলাম আজকে ওই কাজটা হবেই না বা উল্টো হয়ে যাচ্ছে। আমাকে সবসময় লাইট থাকতে হবে, সেটাকে মেনে নিতে হবে। ড্রামাতে যা হচ্ছে সেটাতেই মঙ্গল কল্যাণকারী। তো সবসময় হালকা থাকো তোমার সংকল্পে, তোমার কর্মে, তবেই তোমার কর্ম যথার্থ হবে। ऐसे লাইট রূপ অর্থাৎ ট্রান্সপ্যারেন্ট বানো। লাইট থাকা মানে হালকা থাকা, সেটা আমাদের ফরিস্তা স্বরূপ, ফরিস্তা হতে হচ্ছে এখানে কর্মাতীত অবস্থা পেয়ে। তার মানে লাইট মানে ট্রান্সপ্যারেন্ট, মানে স্বচ্ছ, মানে যেরকম আমি ভেতরে ভাবছি সেটাই আমার বাইরে প্রকাশ হচ্ছে, ट्रांसपेरेंट। ये भट्टी पांडव भवन को ट्रांसपेरेंट चैतन्य प्रदर्शनी बनाएगी और सभी को साक्षात्कार करने की आकर्षण हो कि ये चैतन्य प्रदर्शनी जाकर देखे। বাবা বলছেন এখানে আমরা যেমন যারা পাণ্ডব ভবনে গেছে ওই সময় ভর্তি করতে, সকলেই যদি সাক্ষাৎকার করাবার যোগ্য হয়ে যায়, হ্যাঁ, ট্রান্সপ্যারেন্ট হয়ে যায়, তাহলে সবাই তাদের দিকে আকর্ষিত হবে। তাহলে পাণ্ডব ভবনে যারা আছে সবাই একটা ট্রান্সপ্যারেন্ট চৈতন্য প্রদর্শনী মতো হয়ে যাবে, আর সবাই সেই চৈতন্য প্রদর্শনী দেখতে আসবে। মানে তখন আর আমাদের আলাদা চিত্র ছবি লাগিয়ে কিছু বোঝাতে হবে না, আমি নিজেই একটা প্রদর্শনীর একটা মডেল। তো এরকম পাণ্ডব ভবনে সবাই যদি ট্রান্সপ্যারেন্ট চৈতন্য প্রদর্শনীর মডেল হয়ে যায়, সবাই এখানে আসবে, সবাই এদিকে আকর্ষিত হবে। সবই বাতোं में विन करना ही है। এবার এরকম ট্রান্সপ্যারেন্ট চৈতন্য প্রদর্শনী মতো হতে হলে সমস্ত বিষয়ে তোমাকে উইন করতেই হবে। মানে কোনো জায়গায় হার খেলে হবে না, মায়ার কাছে, দুর্বলতার কাছে হার খেলে হবে না, সব জায়গায় উইন করতে হবে, বিজয়ী হতেই হবে। 1 नंबर में आना है, 1 নম্বরে আসতেই হবে। কিন্তু पुराने संकल्प संस्कार समेट कर ख़त्म करना अर्थात समा देना है जो फिर इमर्ज ना हो। तो পুরনো সংকল্প আর পুরনো সংস্কার সবগুলো গুছিয়ে নিয়ে শেষ করে ফেলো, অর্থাৎ সমাহিত করে ফেলো, সেগুলো যেন আর কখনো ইমার্জ না হয়। মানে যা আমি এখন পুরুষার্থ করে নিজের মধ্যে মার্জ করে নিচ্ছি, শেষ করে দিচ্ছি, এগুলো আর এই জীবনে তো আর কখনো আবার আমার ভেতর থেকে প্রকাশিত হবে না। जो चाहे सो कर सकते हो लेकिन चाहना में विल पावर हो। বাবা বলছে, বাবা যা যা বলছেন সব কিছুই করা সম্ভব, কিন্তু কখন? যখন আমি যে চাইছি, আমার যে ইচ্ছে, তার মধ্যে উইল পাওয়ার যেন থাকে, ইচ্ছা শক্তি, হ্যাঁ না, দৃঢ়তা থাকতেই হবে।
আমাকে এটা করতেই হবে, হবে না, হচ্ছে না, কিন্তু করতেই হবে, विल पावर লাগবে। जिस समय कोई में भी वीकनेस आती है तो पावरफुल वृत्ति का सहयोग मिलने से वो आगे बढ़ सकते हैं। বাবা বলছে যে কোনো সময় যখন কোনো রকম দুর্বলতা চলে আসে তখন যদি পাওয়ারফুল বৃত্তির একটা সাহায্য পাওয়া যায় তাহলে কিন্তু সে আত্মারাও অনেক আগে বাড়তে পারে। তা আমার মধ্যে দুর্বলতা এলে আমার পাওয়ারফুল বৃত্তি হলেও আমি ওটাকে পার করব, বা আশেপাশে অন্য আত্মাও যদি দুর্বল হয় সেখানেও আমি যদি হেল্প করি তাকে পাওয়ারফুল বৃত্তি দিয়ে, তাহলে সেও অনেক এগিয়ে যেতে পারে। बाप एक रस है तो बाप के समान बनना है। আমাদের অবস্থা কীরকম হতে হবে? বাবার মতো একরস, যে কোনো কিছু আসছে বাবা একরস অবস্থায়। कुछ भी हो जाए तो भी उसको खेल समझकर समाप्त करना। অনেক কিছু তো হবে, জন্য যাই হয়ে যাক না কেন তবুও তুমি সেটাকে খেলা ভেবে সমাপ্ত করবে। খেল समझने से खुशी होती है। খেলা মনে করলেই খুশি হবে। আমরা যখন খেলতে যাই বা বলে সেখানে অনেক সময় কেউ আমাকে ইচ্ছে করে ফেলে দিল, আমার লেগে গেল, আমার কান্নাকাটিও করলাম, বাড়িতে এলেও মা খেলতে গেছিলাম এই হয়েছে, মা বলে ও খেলাধুলায় এরকম হয়, কোনো ব্যাপার নেই, ঠিক হয়ে যাবে। তো জীবনের পরিস্থিতিতেও কেউ আমাকে অসম্মান করছে, কেউ আমার কিছু নিয়ে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে, আমার সম্বন্ধ ভেঙে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, খেলা 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 মনে করলে ওকে ঠিক আছে। তো খেলা ভাবো, সব কিছু শেষ করো আর খুশিতে থাকো। अभी का तिलक जन्म जन्मांतर का तिलकधारी व ताजधारी बनाता है। তো এই মুহূর্তে আমি যে তিলকটা লাগিয়ে নিচ্ছি, হ্যাঁ না, বাবা বলছে একরস অবস্থা থাকতে হবে, এরকম থাকতে পারলে আমি জন্ম জন্মান্তরের মুকুটধারী হয়ে যাব। তো সदैव एक रस रहना है, তাহলে সবসময় একরস হয়ে থাকতে হবে। ফলো ফাদার करना है, হ্যাঁ, বাবা ব্রহ্মা বাবা সবসময় একরস অবস্থায় থাকতো। जो स्वयं हर्षित है वो कैसे भी मन वाले को हर्षित करेगा। মানে অন্যকে হর্ষিত রাখার জন্য বাবা বলছে নিজে সবসময় হর্ষিত থাকো। हर्षित रहना ये तो ज्ञान का गुण है। हर्षित একটা বাবা বলছে গুণ, কিসের? জ্ঞানের। মানে পরিস্থিতি ওরকম মানে হর্ষিত থাকার নয়, প্রফুল্লিত থাকার নয়, খুব নেগেটিভ, অনেক আমার হারিয়ে গেছে অনেক কিছু, তার সত্ত্বেও আমি হর্ষিত। হর্ষিত মানে ভেতরে অবস্থা একেবারে শান্ত, হালকা, একরস। কেন? এটা জ্ঞানের গুণ। জ্ঞানের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, আমি রহস্যগুলো এর পেছনে বুঝতে পারছি, সেজন্য আমার মনের মধ্যে কোনো ভারী নেই, কিছু ভারীপন নেই, আমি একেবারে লাইট। তো হর্ষিত থাকতে হবে বাবা বলছে। इसमें सिर्फ रूहानियत ऐड करना। হর্ষিত থাকার জন্য রুহানিয়তটা দরকার, আত্মিক ভাব। আমি যখন আত্মিকভাবে স্থিত হয়ে জিনিসগুলো দেখছি তখনই আমি হর্ষিত থাকতে পারছি। तो रूहानियत ऐड करो। हर्षितपन का संस्कार भी एक वरदान है जो समय पर बहुत सहयोग देता है। हर्षितपन এটা কিন্তু বাবার আমাদেরকে বরদান, কি বলছে হর্ষিত মূরত বনো। তো বাবার বরদান আমি পেয়েছি, এটা মানে সবসময় আমাকে হালকাভাবে সব জিনিসকে নিতে হবে, আনন্দিত থাকতে হবে, প্রফুল্লিত থাকতে হবে। এই সংস্কারটা যদি তুমি ধারণ করো বাবা বলছে সময়ে, এটা কিন্তু তোমাকে খুব হেল্প করবে। অনেক সময় এমন খারাপ পরিস্থিতি এলেও আমি হর্ষিত থাকতে পারলে আমি ওর উপর দিয়ে হালকাভাবে জিনিসটা ক্রস করে ফেলতে পারব। अपने कमज़ोर संकल्प गिराने का कारण बन जाते हैं। এরই উল্টো যদি আমার দুর্বল সংস্কার জেগে যায় সেটা পতনের কারণ হয়ে যাবে। इसलिए एक संकल्प भी व्यर्थ न जाए। সেজন্য প্রতিটা সংকল্প সমর্থ হোক, শুভ হোক, তাহলে আমি হর্ষিত থাকতে পারব। क्योंकि संकल्पों के मूल्य का भी अभी मालूम पड़ा है।
আর সংকল্পের উপরে আমাদের খুব একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। কেন? সংকল্পর মূল্য বাবা এসে আমাদেরকে বুঝিয়েছে কি আমার এক একটা সংকল্প উপরে আমার ভাগ্য নির্ভর করছে। अगर संकल्प वाचा कर्मणा तीनों अलौकिक होंगे तो फिर अपने को इस लोक के निवासी नहीं समझेंगे। বলছে যদি আমার সংকল্প বাণী কর্ম তিনটেই অলৌকিক হয়ে যায় তাহলে আমি আত্মা কখনো নিজেকে এই ভূলোকের আদিবাসী তো মনে করবই না। আমার সবসময় মনে থাকবে আমি উপর থেকে এখানে অবতরিত হয়েছি আমার অভিনয় করার জন্য। समझेंगे इस पृथ्वी पर पाँव नहीं है, अर्थात बुद्धि का लगाव इस दुनिया में नहीं है। মানে ওরা কীরকম হবে? ওরা সব সময় ওদের বুদ্ধি উপরে থাকবে, এই পুরানো দুনিয়াতে ওদের বুদ্ধি আটকে থাকবে না। তার মানে ওদের পা এ মাটিতে পড়বে না। হ্যাঁ, বলে না ফরিস্তা সবসময় মাটির উপরে হাঁটে। তার মানে ওর বুদ্ধিতে এই দুনিয়ার জিনিসের কোনো আসক্তি নেই, কোনো আকর্ষণ নেই, সেজন্য একটু উপরে থাকে। বুদ্ধিরূপী পাও দেহরূপী ধরতি সে উঁচা হে। মানে বুদ্ধিরূপী পাও, বুদ্ধিরূপী পা আমাদের দেহরূপী যে ধরতি এই মাটি থেকে অনেকটা উঁচুতে থাকবে। ये खुशी की निशानी है, মানে ফরিস্তা সবসময় উড়ছে, এটা খুশির লক্ষণ। जितना जितना देह के भान की तरफ से बुद्धि ऊपर होगी उतना वो अपने को फरिश्ता महसूस करेंगे। তাহলে নিজেকে ফরিস্তা অনুভব করার জন্য আমাকে সব সময় আমার বুদ্ধি দেহবোধের থেকে উপরে থাকতে হবে, তাহলে আমি ফরিস্তা স্বরূপের অনুভব করব। हर कर्तव्य करते बाप की याद में उड़ते रहेंगे। তারাও সব কাজই করবে যারা ফরিস্তা স্বরূপে আছে, কিন্তু প্রত্যেকটা কর্তব্য করার সময় তারা বাবার স্মরণে থাকবে আর উড়তে থাকবে। স্থিতি ऐसी हो जैसे कि उड़ रहे हैं। তো স্থিতি কেমন হওয়া উচিত? আমি সব কিছু করছি, সব দায়িত্ব পালন করছি, কিন্তু আমার স্থিতি যেন আমি উড়ছি এখানে। এই বুদ্ধি এই পৃথিবীতে নেই, বুদ্ধি উপরে আছে, তো আমি উড়ছি আত্মা, এরকম থাকতে হবে। আচ্ছা, তো এখানে মুরলিটা আজকে কমপ্লিট হলো। আজকে বাবা আমাদেরকে বললেন মধুবন নিবাসী ভাবতে হবে নিজেকে। এই দুটো কোয়ালিফিকেশন আমাদের নিজের মধ্যে ধারণ করতে হবে, মধুরতার বেহদ কা বৈরাগ্য। তারপরে বাবা বলছে সঙ্গমের সময় যতটা বেশি হোক ততটাই ভালো। কেন এখন আমি আত্মার শরীর ছাড়লেও এর পরে জন্ম হলেও ভালো, কতই ভালো হোক, পুরুষার্থের টাইম আর হবে না। আমি কখন শিশু থেকে বড় হব, জ্ঞান বুঝবো, জ্ঞানে আসবো, হবে না। সেন এখন যতটা ম্যাক্সিমাম সময় আমি পুরুষার্থ করতে পারি, সঙ্গম যুগে থাকতে পারি, এটাই আমার জন্য ভালো। কিন্তু ওই বেশি দিন থাকার মানে এ নয় কি আমি উইকনেসের উপরে কাজ করব না, এখনও সময় আছে ফেলে রেখেছি, এরকম না। সঙ্গম যুগের সময়টা লম্বা হোক আমার জীবনে, কিন্তু উইকনেসের জন্য নয়। আমি উইকনেসকে ওভারকাম করে এভার রেডি হয়ে থাকবো, কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য সঙ্গম যুগটা দরকার। তার জন্য বাবা বলছি পুরনো দুনিয়াতে তোমরা হচ্ছে এখন বিদেশি, আর আমরা হচ্ছি এই মুহূর্তে নিজেকে ভাবতে হবে স্বদেশী। এমন স্বদেশী যারা বিদেশি বস্তুর দিকে আকর্ষিত হয় না। আর আমাদেরকে কীরকম ভাবতে হবে স্বদেশী? আত্মা হিসেবে দেখলে পরমধাম আমার দেশ, আর শরীর হিসেবে দেখলে এই ঈশ্বরীয় পরিবার আর মধুবন আমার দেশ। সেই হিসেবে বাবা বলছে একটু পাওয়ারফুল রচয়িতা হও এবার। নিরন্তর একরস্থিতিতে থাকো, অলঙ্কারী হও, এক্সাম্পল হয়ে দেখাও, আর সবাইকে সাক্ষাৎকার করো। দ্বাপর যুগে ভক্তদের সাক্ষাৎকার করাতে হবে, কিন্তু এই মুহূর্তে সঙ্গম যুগে সমগ্র দৈবী পরিবারের সামনে সাক্ষাৎ মূরত হয়ে সাক্ষাৎকার করাতে হবে। তাতেও আমাদের অনেক জমা হবে। তারপরে বাবা বলছেন আজকে একটু ট্রান্সপারেন্ট হতে, লাইট থাকো। যে কোনো কর্ম করছো, সংকল্প করছো, সেগুলো একটু লাইট থেকে করো, মানে হালকা হয়ে করো।
তাহলে তোমার কর্ম যথার্থ হবে, সব বিষয়ে তুমি উইন করবে, নাম্বার 1-এ আসবে। বাবা যেমন একরস, তোমাদেরও একরস হতে হবে। তার জন্য যাই হয়ে যাক না কেন, যা হচ্ছে সেটা একটা খেলা ভেবে জিনিসগুলো শেষ করো। মানে মনের মধ্যে আমরা অনেক সময় ধরে রাখি, ওগুলো নয়, যা হয়েছে হয়েছে, ওকে ফুল স্টপ, এগিয়ে যাও। খেলা মনে করো, খেলা মনে করলে খুশিতে থাকবে। এই তিলকটা এখন লাগাও একরস অবস্থার, তাহলে জন্ম জন্মান্তরে তিলকধারী হয়ে যাবে। আর বাবা বলছে একটু হর্ষিত মুখ থাকো। হর্ষিত মুখ হলে যে কোনো আশেপাশে ব্যক্তিকে তুমি আনন্দে রাখতে পারবে, নিজেও ভালো থাকতে পারবে। হর্ষিত মুখ বা হর্ষিত থাকা, এটা একটা বাবার বরদান। সেজন্য আমাকে সবসময় হর্ষিত থাকতে হবে, একটাও সংকল্প ব্যর্থ করা যাবে না। সংকল্প বাণী কর্ম সব কিছু অলৌকিক রাখো, তাহলে তুমি মনে করবে আমি আত্মা, এই দেশের নয়। বুদ্ধিরূপী পা সবসময় উপরে থাকতে হবে, আর এটাই হচ্ছে খুশির লক্ষণ। সব কর্তব্য করো, কিন্তু কর্তব্য করেও বাবার স্মরণে সবসময় যেন আমি আত্মা উঠছি, ফরিস্ত অনুভব করছি, এরকম স্থিতি এখন আমাদেরকে রাখতে হবে। তবে আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।